1s এর পর 2s এ যাবে, 2s এর পর 2p তে যাবে। সো দুইটা রুলস আছে, একটা হলো আউটবাউন্ড আর একটা হলো পলিবর্জন নীতি। প্রথমে আমরা আউটবাউন্ড নীতিটা পড়বো, ঠিক আছে? সো কথাটা শুনে মনে হচ্ছে কি বিল্ডিং আপ রুল, ঠিক আছে? বিল্ডিং আপ কেন বলা হয়, উনি আসলে জিনিসটাকে প্রথমে রিপ্রেজেন্ট করছে 1s দেন 2s 2p 3s 3p 3d, মানে বিল্ডিং এর মতো লাগতেছে না, বিল্ডিং ব্লকস এর মতো, ঠিক আছে? এইভাবে রিপ্রেজেন্ট করছে, এর জন্য এগুলোকে বলা হয় বিল্ডিং অফ প্রিন্সিপাল। আর মেইনলি আর আরেকটা বড় কারণ হলো যে বিল্ডিং অফ প্রিন্সিপাল বলার কারণ যে এগুলা কি করে, নিম্ন শক্তি স্তর থেকে সবসময় কোন শক্তি স্তরে যায়, উচ্চ শক্তি স্তরে যায়। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, অনেক সময় পরীক্ষার হলে এটা মনে থাকে না, কনফিউজিং হয় যে পলিবর্জন নীতি আর ইয়ার মধ্যে পরীক্ষার সময় দেখবেন মাথায় হয়ে যায় যে আউটবাউন্ড নীতি আর পলিবর্জন নীতি। সো মনে রাখার জন্য এটা জাস্ট ইয়া যে আউটবাউন্ডের মধ্যে কি আছে, উ আছে, উ কথাটা আছে, ওয়ার্ড অক্ষরটা উ থেকে আসে উচ্চ, ঠিক আছে? তাহলে উচ্চ শক্তি স্তর এভাবে মনে রাখেন, এটা মনে রাখেন না, মানে জাস্ট সিমিলার করে মেমোরি। তো উ থেকে উচ্চ ওটা মনে রাখবেন, তাহলেই মনে পড়বে যে এটা হলো উচ্চ শক্তি স্তর নিয়ে কথাবার্তা। কিন্তু পলিবর্জন নীতিতে অন্য জিনিস, এটা আমরা যখন বলবো তখন বুঝবো। আচ্ছা, তো জিনিসটা কি ছিল যে পরমাণুতে ইলেকট্রনের পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে, আপনি বই কিনছেন কেমিস্ট্রি? না ওটা কিনেন, আমি বারবার বলছি, কালকে তো আবার বন্ধ, সোমবারের মতো বইটা কিনে নেবেন। ওই যে কলেজ যাবেন যেদিন, কলেজ যাবেন না 17 তারিখ? হ্যাঁ হ্যাঁ কারণ আমি কাজ দিতে পারতেছি না কিছু, আমি চাইতেছি চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টারটা পড়াইতেছি ওটার যাতে অবজেক্টিভ গুলো আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? যে টপিকটা পড়াবো আমি বলে দিব যে কোন অবজেক্টিভ গুলো আপনি সলভ করবেন, এটা আপনাকে বাসায় কাল দিয়ে দিব, আপনি বসে বসে ওটা সলভ করবেন, করে আমাকে মানে পরে অ্যান্সার পাবেন আমি যেমন করছি, ঠিক আছে? ওটার জন্য আচ্ছা মানে অবজেক্টিভ গুলো প্র্যাকটিস করবে, যাতে সামনে পান, কারণ আমাদের অবজেক্টিভ গুলো প্র্যাকটিস করা হয় না। আচ্ছা, তো ইজ ইট ক্লিয়ার যে কথাটা কি বলছে? ইলেকট্রন যখন বিন্যাস করব, তো যে যখন আমরা 1s2 2s2 এভাবে যখন বিন্যাস করি, তখন আমরা কি করি, প্রথমে নিম্ন শক্তি স্তর যেটা থাকে, যেমন s অরবিটাল হলো নিম্ন শক্তি স্তর আর pটা কি উচ্চ শক্তি স্তর। তাহলে s এর থেকে পরে প্রথমে s এর অরবিটালে প্রবেশ করে, দেন p অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বৈশিষ্ট্য বা আসলে নোটের মতো আলাদা করে অরবিটালের শক্তি কি দিয়ে প্রকাশ করা হয়, আগের দিন আমরা ম্যাথ করছি, কিন্তু মানে ফর্মুলা যে অরবিটালের শক্তি কি দিয়ে প্রকাশ করা হয় মনে আছে? মানে যার শক্তি কিভাবে বোঝা যায় যে কোনটা শক্তি বেশি হবে কোনটা শক্তি কম হবে, আমরা ম্যাথ করছি না? n এর মান বেশি হলে শক্তি বেশি, আরেকটা কথা ছিল, প্রথমে তো n না, n প্লাস l। হুম n প্লাস l এর মান দ্বারা নির্ধারিত হয়। যার n প্লাস
এল এর মান যত বেশি শক্তি তত বেশি। ঠিক আছে, ছোট করে এভাবে লিখতে পারেন এন প্লাস এল যত বেশি শক্তি তত বেশি। এটা হলো একদম জাস্ট পুরা লাইনটার একদম শর্ট, এভাবে করে মনে রাখবেন। 2 নাম্বারে হলো আপনি যেটা বললেন না, যে যদি দুইটি অরবিটালের এন প্লাস এল এর মান একই হয়, তবে যার এন এর মান বড় তার শক্তি বেশি। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে, যে যার এন এর মান বড় তার শক্তি কেন বেশি হবে? এটা কি কোনো আইডিয়া করতে পারেন? এন এর মানটা বড় হলে আমরা কেন তার শক্তিটাকে বেশি করি? এটার পিছনে লজিক না। এন মানে কি 4 নম্বর শক্তি স্তর? হ্যাঁ। 4 নম্বর শক্তি স্তর আর 3 নম্বর শক্তি স্তরের মধ্যে কোনটা মানে শক্তি বেশি, 3 নম্বর নাকি 4 নম্বর? 3 নম্বরে। এই যত বেশি লেয়ার বাড়বে তার মানে শক্তি তত বেশি। ঠিক আছে, এই যে এখানে বলাই তো আছে যে প্রথমে নিম্ন শক্তি স্তর অরবিটাল পৌঁছ করবে, ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর অরবিটাল বা শক্তি স্তরেও যদি বলি, যেগুলো কাছাকাছি তাদের শক্তি কম, যেগুলো যত দূরে তাদের শক্তি তত বেশি। ঠিক আছে, যত লেয়ার বাড়বে তার মানে শক্তি তত বেশি। মানে মনে রাখেন জিলাপির যেরকম, জিলাপির যত বেশি প্যাচ হবে জিলাপি তত মজা বা তত মিষ্টি, এরকম অরবিটালের যতগুলা লেয়ার হবে অরবিটালটা তত বেশি শক্তিশালী। ঠিক আছে, আচ্ছা। কেন শক্তিশালী বেশি সেটা যদি আমরা কোশ্চেন করি, এটা আপনারা পড়ে আসছেন হলো ওই যে পরমাণুর আকার ক্রমান্বয়ে কি হয়, যত দূরে যায় ক্রমান্বয়ে আকারটা কি হতে থাকে মনে আছে? একই পর্যায়ে থাকলে আকারগুলো কেমন হতে থাকে? কম্প্যাক্ট হতে থাকে, আরো ছোট হতে থাকে। ওদেরকে কেন ছোট হতে থাকে? কারণ কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়ে এটাকে ধরে রাখার জন্য আপনাকে এনার্জি দেওয়া লাগবে। এই কেন্দ্র থেকে তো সবগুলো ডিস্টেন্স সি হলো শক্তি, মানে কেন্দ্র থেকে শক্তিটা মেজার করা হয়। তো কেন্দ্র থেকে যত দূরে হবে এটাকে ধরে রাখার জন্য আপনাকে শক্তি দেওয়া লাগবে কি বেশি, যাতে ছুঁইটা না যায়। ঠিক আছে, মানে এখানে যে ইলেকট্রনটা থাকবে এটাকে ধরার জন্য যে শক্তি লাগবে, এখানে ইলেকট্রনটা থাকবে এটাকে ধরার জন্য আপনাকে কি করা লাগবে? শক্তি দেওয়া লাগবে বেশি। বেশি। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার হাতের কাছে একটা জিনিস থাকলে আপনি যে শক্তি দিবেন ওটা যদি দূরে চলে যায়, ওটা যদি আপনি রাখতে চান না আমার এটা লাগবেই, তখন আমরা কি করব? আরো বেশি শক্তি দিয়ে ওটাকে আকর্ষণ করব। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, বুঝছি। আর যদি মানুষের লাইফ দিয়ে চিন্তা করেন তাহলে হলো আমরা অনেক সময় বলি না যে মানুষ দূরে চলে গেলে তার প্রতি আকর্ষণ বাড়ে, এটা দিয়ে মনে রাখতে হবে। চোখের আড়াল হলো মনে রাখবো অনেকে বলে, কিন্তু আমার মতে উল্টা। হ্যাঁ, অনেক মানুষের যত বেশি দূরে চলে যায় আমরা কিন্তু তাদেরকে আরো বেশি ফিল করি, কারণ দেখা যায় কাছের মানুষ দূরের মানুষের যা বেশি। তো ইলেকট্রনেরও মানে পরমাণুর ক্ষেত্রে এটাই কাজ করে। আচ্ছা, সো আমরা কি যে n প্লাস l এর যেটা দেখাই দিছিলাম যে অরবিটাল 2s 3d 4d 6s একটা চার্টের মতো করে n আর l এর মান দিয়ে দেখাই দিছিলাম n প্লাস l কত হবে। তো এটা কি আর দেখানোর দরকার আছে মনে হয় না। আচ্ছা, কিন্তু এখন একটা জিনিস দরকার আছে। ওখান থেকে আমরা একটা জিনিস করছিলাম যে কি বলে ক্রম, শক্তির ক্রমের একটা কোশ্চেন দিছিলাম যে এখান থেকে শক্তির ক্রমটা সিরিয়াল ক্রম n প্লাস l ছিল না এটা? ওই যে লাস্ট সিরিয়াল লিখে দিছিলাম 2s 4s 2d, হ্যাঁ, কোনটা শক্তির ক্রম কত বেশি কত কম। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটা খুব মানে চমৎকার একটা প্রশ্ন আসে, তাই ওটা একটু দেখবো।
সো প্রশ্নটা এরকম, মানে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা 2 মার্কসের জন্য আসে ম্যাক্সিমাম 2 মার্কস, যে 2b 1p 3s 4d না 4d 4g সম্ভব কিনা ব্যাখ্যা করো। 4g অরবিটাল সম্ভব কিনা, 4g অরবিটাল সম্ভব কিনা ব্যাখ্যা করো। মানে এই অরবিটাল গুলোর অস্তিত্ব আদৌ আছে, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এবার এইখানে একটা জিনিস দেখা হচ্ছে না বিষয়। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে একটা চমৎকার জিনিস, সেটা হলো এটার টপিকের সাথে এটার কেন সম্পর্ক আছে, সেটা হলো আমরা অরবিটাল সম্ভব কিনা এটা ব্যাখ্যা করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে। একটা হলো এন এর মান, আরেকটা হলো এল এর মান। তো আমরা মাত্র যে আউটবাউন্ড নীতি করে আসছি ওটার মধ্যে আসলে এন আর এল নিয়ে কাজ করা হয়েছে। এখন 1p এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পাই সেটা আমরা দেখে ট্রাই করব। 1 দিয়ে আসলে কি বোঝানো হয়? শক্তি স্তর বোঝানো হয়, মানে এন এর মান প্রকাশ করা হয়, এন এর মান প্রকাশ করা হয়। ভালো, আর এই যে পি, পি দিয়ে আসলে কি বোঝানো হয়? শক্তি স্তর। উপশক্তি স্তর বা অরবিটাল বোঝানো হয়েছে। আচ্ছা, কি হলো উপশক্তি স্তর? এটাকে প্রকাশ করা হয় এল এর এল দ্বারা প্রকাশ করা হয়, এল দ্বারা প্রকাশ করতেছে। তাহলে কথা করলাম। এখন আমাদের যে প্রশ্ন সেটা হলো যে এই 1p অরবিটালটা কি সম্ভব নাকি সম্ভব না? কি মনে হয়, আপনার কি মনে হয়? ইজ ইট পসিবল নাকি পসিবল না? পসিবল না। পসিবল না, কিন্তু কেন পসিবল হলো না? কারণ 1 এর ক্ষেত্রে তো আমাদের s পর্যন্ত আছে, এস p নাই। থাকে। মানে প্রথম শক্তি স্তরের জন্য আমাদের শুধু অরবিটাল আছে একটা, s অরবিটাল আছে। আচ্ছা, সো 1p এখান থেকে আমরা, যেহেতু এখানে কি n equal to 1, ঠিক আছে, n equal to 1 এর জন্য l এর মান কত? l এর মান কত হবে? এল এর মান 0। 0 থেকে 1 minus 1, that means 0, 1 minus 1 0। ঠিক আছে। আচ্ছা, আপনার এখানে কি একটা ইনফরমেশন লিখে নিতে হবে, n এর মানের জন্য l এর মান কি হয়? l এর মান 0 থেকে n minus 1 পর্যন্ত হয়, ইনফরমেশনটা লিখতে হবে। এরপর আপনি বলবেন যে 1p এর জন্য n equal to 1 এর জন্য l এর মান 0 থেকে 1 minus 1 হবে। আচ্ছা, কিন্তু আপনি যখন ওই অবজেক্টিভ দিবেন তখন তো আর আপনার এগুলো জানার দরকার নেই, তখন কিন্তু আপনি ক্যালকুলেশন করবেন না, কারণ আপনি অলরেডি জানেন 1p সম্ভব না, তাহলে অবজেক্টিভে আপনি ডিরেক্টলি অ্যান্সার দিয়ে দিতে পারবেন। কিন্তু যখন রিমার্সের কোশ্চেন আসবে তখন হলো 1 এর 0, আপনার এখানে n equal to 1 এর জন্য l এর মানটা আপনাকে বের করে দেখাতে হবে। তাহলে কথা বের করলাম, কিন্তু l এর মান কত আসলে 0, 0 মানে কি? 0 এর জন্য উপশক্তি স্তর কোনটা? এস। s। কিন্তু p অরবিটালের জন্য, p অরবিটাল এর জন্য উপশক্তি স্তরের মান কত হতে হয়? 1। উপশক্তি স্তরের মান 1 হতে হয়। তাই আমরা বলবো যে 1p অরবিটাল সম্ভব নয়। বুঝতে পারছেন?
হ্যালো। হ্যাঁ বললাম আমরা কি জিনিসটা বুঝতে পারছি হ্যাঁ বুঝছি। জাস্ট ফার্স্টে আমাদের কোনটা নিয়ে কাজ বলতে হবে, n এর মানের জন্য n এর মান এত থেকে এত হয়, n = 1 এর জন্য l এর মান 0 থেকে এই পর্যন্ত আসতেছে। এখন এটার জন্য উপশক্তি স্তর হয় শুধু s, কিন্তু p অরবিটালের জন্য উপশক্তি স্তরের মান কি হতে হয় 1 হতে হয়, তাই 1p অরবিটালটা আমাদের এখানে সম্ভব। এখন যদি 2d অরবিটাল কেন সম্ভব না, এটা খুবই মানে 2d মানে কোশ্চেনটা এভাবেও দেয় যে 2d সম্ভব না কিন্তু 3s কেন সম্ভব, বা 2d সম্ভব নয় কিন্তু 2p অরবিটাল সম্ভব কেন, ব্যাখ্যা করো। সেম কারণই তো। মানে আমি জাস্ট লেখার প্যাটার্নটা বলতেছি হ্যাঁ যে আপনাকে তাহলে প্রথমে 2d টা কেন সম্ভব না এটা বলবো, তার মানে আপনাকে বলতে হবে n এর মান কত 2, এটার জন্য l এর মান কত থেকে কত হবে 0 থেকে 2 - 1, n - 2 - 1 1। তার মানে 1। তাহলে 1 এর জন্য হলো আমাদের অরবিটাল হলো p অরবিটাল হবে। 1 যখন হয় l এর মান যখন 1 তখন অরবিটাল হয় p অরবিটাল, কিন্তু আমাদের d অরবিটাল হওয়ার জন্য l এর মান কত হতে পারে আপনাকে তখন 3 এটা বলতে, হ্যাঁ কত 3 না 0 না 1 2 s 2 হ্যাঁ 0। আপনি সিরিয়ালটা বলে ফেলছেন, এটা হয় ব্যাপার না। আচ্ছা 3 তো ই n F, হবে 3। না 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 না। যদি আপনি l এর কথা বলেন 3 হলে তাহলে তখন হবে f অরবিটাল, আর 3d হলো আপনি যেটা বলতেছেন n, 3d এর ক্ষেত্রে হ্যাঁ n এর মান কি হবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো ব্যাপারটা কি ক্লিয়ার কিনা যে কিভাবে বলতে হবে, হ্যাঁ? আপনার বুঝছি। আমার সাথে তো আপনার বই দিন, বই মিললে আমি আপনাকে বলে দিতাম যে বই একদম সুন্দর করে জিনিসটা লেখা আছে, তাহলে তো বই থেকে লিখে বলতাম, নাহলে আমি আপনাকে একটা ছবি পাঠাবো না। আচ্ছা এটা আপনি কিছুটা জায়গা ফাঁকা রাখুন খাতাটা, ঠিক আছে। তাহলে পরে গুছায় দিতে হবে, কারণ এই কোশ্চেনটা দেয় খুবই কম কোশ্চেন। আচ্ছা, তাহলে আমাদের অরবিটালের ঝুঁকিগুলো শেষ। আর ওই সিরিয়ালটা মনে আছে তো, 1s 2s সিরিয়ালটা মনে থাকে। হ্যাঁ যে দাগ দেয় যে। হ্যাঁ, আচ্ছা ওটা আমরা এটা নির্বাচন করব। আচ্ছা এবার আমরা 2 নাম্বার যে নীতিটা আছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতি। সো পলির বর্জন নীতি কথাটার মানে কি? মানে ওয়ার্ডটা খুব বিরক্তিকর, মানে বর্জন নীতি, কিন্তু এখানে কি বর্জন হচ্ছে ওইটাই আমি আজ পর্যন্ত খুঁজে পাই। তো কোন পরমাণুতে যে কোনো দুইটি ইলেকট্রন 4টা কোয়ান্টাম সংখ্যার মান এটার ম্যাথ আমরা করে ফেলছি, হ্যাঁ আজকে মানে কনসেপ্টটা দিতেছি 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। 4টা কোয়ান্টাম সংখ্যা মানে কোনগুলোর কথা বলছি, n l m s, এই 4টা কোয়ান্টাম হ্যাঁ মানে এগুলো হলো প্রতীকটা, কিন্তু এদের যে মানগুলো সেই সংখ্যাগুলো বলছে, যেমন n এর মান 1, l এর মান 0, m এর মান -1 0 1, s এর মান +1 অথবা -1, এই সংখ্যাগুলো কথা বলা। তো আমরা যে কোনো একটা এটা যখন আসে তখন সাধারণত, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আপনাদের যদি এক্সাম হয় তাহলে পলির বর্জন নীতি আর ওই যে আলফাও নীতি এগুলো আসেই পরীক্ষা, মানে দিবে, কারণ লেখাগুলো পড়েই বুঝতেছেন, মানে বিট ফুটে টাইপের লেখা লেখা
ঠিক আছে, মনে রাখতেও একটু কষ্ট হয়। তো চারটা কোয়ান্টাম সংখ্যা মান কখনো কি হতে পারবে না, সেম হতে পারবে না। এখন এটা দিয়ে আসলে কি বুঝাইতেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। জিনিসটা খুবই সহজ, সিম্পল। যেমন আমরা একটা ধরলাম হিলিয়াম, হিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, হিলিয়ামের প্রথমে আমাদেরকে কি দেখতে হয়, কোয়ান্টাম সংখ্যাগুলো বের করতে। ওই যে আমরা লোহারটা নিয়ে যখন কাজ করছিলাম, তখন আমরা প্রথমে কি করে নিয়েছিলাম, লোহার বা ফেরাসের কিংবা ইলেকট্রন বিন্যাসটা লিখছিলাম, মনে আছে? তো যে আমরা চারটা কোয়ান্টাম সংখ্যা এন এল এম হ্যাঁ হ্যাঁ এরকম করে যখন বের করতেছিলাম, তখন আমরা আগে ইলেকট্রন বিন্যাসটা লিখতেছিলাম। তো হিলিয়াম কত, 2, সো এটা ইলেকট্রন বিন্যাস কত, 1s2। আর এটা স্পিনটা যদি এরকম দেখাই, তো এটা দেখতে কেমন, একটা উপরে দিকে একটা নিচে, এরকম করে আছে। হুম ভালো কথা। এখন তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, প্রথমে একটা হুম পরে একটা। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য ওই যে এন এর মান, এল এর মান, এস এর মান, এগুলো আমরা বের করতে পারি। এন এল এম এস, এটা আমরা বের করব। ঠিক আছে? এখন এন এর মান কত এখানে, এম এর মান 1 গুড। এল এর মান 0 0, গুড। এম এর মান 0 এস এর মান প্লাস মাইনাস হাফ। এক। রামিসা, এই যে পরম করতে পারেন না, এই জন্য এই অবস্থা। শুধু আমরা প্রথমটা ধরছি, প্রথম ইলেকট্রন ধরছি, হ্যাঁ? প্রথম ইলেকট্রন মানে কোনটা, আচ্ছা এইটা ওইটা প্রথমটা। মাইনাস নিচেরটা। নিচেরটা হলো মাইনাস। হুম মানে ওই দিন পার্সেন্ট দেখে একদম পুরো কনফিডেন্স যে পারবেন না, ভুল এই ছোট ছোট জায়গায় হয়ে যায়। আমার মনে থাকে না, এত বছর ধরে পড়াইতেছি, আরেকজন মিলে এত কনফিডেন্স, ব্যাপার না, তাও ভালোই মনে আছে। এন ইকুয়াল টু তাহলে 1 হবে, এল এর ভ্যালু কত হবে, এটাও আন্ডার, এম এর মানও হুম আন্ডার, এস এর মান কত হবে, মাইনাস। হাফ। বুঝতে পারছি? হুম আচ্ছা, এখন যদি আমরা আপনাকে কাজ দিছিলাম, আপনি কি ফ্রি ছিলেন নাকি ছিলেন না, বলেন তো? একটু ছিলাম না, আচ্ছা ঠিক আছে, থাকবে। কালকে সারাদিন বাইরে ছিলাম। জিঙ্ক, জিঙ্কের কথা বলা হয়েছে কারণ ওখানে 30 ছিল। এখন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, আপনি বলেন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। আমাদের কোশ্চেনটা হলো জিঙ্কের চারটা সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা মান বের করো। যদি মান বের করতে নাও বলে, যদি বলে চারটা কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না, তখন আমরা সেম কাজ করব, কিন্তু তখন একটা এক্সট্রা জিনিস লিখতে হবে। ঠিক আছে? হুম তাহলে সর্ববহিষ্ঠ স্তর বলছিলাম, আগের দিন একটা প্যাচ লাগছিল, মনে আছে প্যাচটা কি? যে একটা আমি প্যাচে ফেলছিলাম যে যোজ্যতা স্তর, আরেকটা হলো সর্ববহিষ্ঠ স্তর। সর্ববহিষ্ঠ স্তর মানে একদম লাস্টের লেয়ারটা, লাস্টের লেয়ার মানে 4 মানে নাম্বার থেকে ওই এসটা। হুম 4 নাম্বার থেকে 4 নাম্বার বা 5 নাম্বার থেকে 5 নাম্বার নিয়ে কথা বলবো। ঠিক আছে? হুম আর সর্বশেষ ইলেকট্রন হলো যেটা লাস্ট ইলেকট্রন প্রবেশ করে। ঠিক আছে? যেটা হলো লাস্ট ইলেকট্রন প্রবেশ করে, দুইটা এক না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, বলতেছি আবার, মনে হয় প্যাচ লেগে গেছে আবার, এটা বুঝালে বুঝলেন। জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা আগে দাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 1:2:2 p6 3:2 3p6 দেন 3d10 4s2 3d10 4s2। ওকে, সো
এখানে হলো ঝামেলার কোনটা, 4s2 তে আগে ইলেকট্রন প্রবেশ করে না 3d10 এ প্রবেশ করে? 3d10 এ আগে, না 4s2 তে আগে, এটা পরে সাজিয়ে লিখতে হয়। এই জন্যই ঝামেলাটা লাগে এটা। তাহলে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করছে এটা তো হলো লাগলে লিখে রাখুন, সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করেছে কোথায়, 3d10 এ বা d অরবিটাল। সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে d অরবিটাল। আর সর্ববহিস্থ ইলেকট্রন কোথায়, সর্ববহিস্থ ইলেকট্রন হলো আমার 4s2 তে। সর্ববহিস্থ স্তর বলছে, হ্যাঁ সর্ববহিস্থ স্তর কেন্দ্রে বুঝলাম, এটা হলো 4 নম্বর স্তর, এই জন্য হলো সর্ববহিস্থ স্তর। আজকে ঠিক আছে তাহলে বুঝছেন ঝামেলাটা, এটা হলো সর্ববহিস্থ স্তর। এটা প্যাচার না, কোশ্চেনে অনেক সহজ, কিন্তু এই দুইটা ওয়ার্ডের জন্য প্যাচটা না। আচ্ছা, এখন এইখানে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে জিঙ্কের সর্ববহিস্থ স্তর বলতে 4s2 এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো 4s2 তো অনেক কিছু, এটা তো ঝামেলাই নেই নাকি? তবে 4s2 এর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? n ইকুয়াল টু হবে n হবে 0 1 2 3। এখানে কিন্তু এল এর মান 3-4টা বসে না, একটা বসে। আচ্ছা, বক্স করতে হবে। এই যে s এর জন্য কোনটা, s এর জন্য 0। যদি এখানে আচ্ছা, আমরা আরেকটা ফেরাসটা আরেকবার দেখব, তাহলে আমরা মিলে দেব। আচ্ছা, l হলো 0, m এর মান কত হবে? এটা বক্স করে দেখতে হবে না? কিন্তু বক্স 4s এর জন্য বলছি, তো 4s এর বক্স কি একটাই তো বক্স, 4s এর জন্য তো 3টা বক্স না, তখন আমাদের ঝামেলা। এটার জন্য s এর মানে এটা একটার জন্য 0 না, একটা বক্স থাকলে তো 0, ঠিক আছে? আর লাস্টে কত, s এর ভ্যালু হবে কত? যদি প্রথমটার জন্য বলে তাহলে প্লাস আর পরেরটার জন্য বললে তাহলে আমাদের দুইটাই বলতে হবে, n = 4, আর প্রথম ইলেকট্রনের জন্য বলতে হবে, আর এটা হলো দ্বিতীয় ইলেকট্রন। l = 0, n = 0, s = -। আচ্ছা, আমরা ফেরাসটা নিয়ে আরেকবার কথা বলি, যেহেতু ঝামেলা লাগছে আরেকবার। কোশ্চেনটা কি ছিল, যে Fe এর 24তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করো, বা 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। আচ্ছা, তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটা ইলেকট্রোকেমিস্ট্রি বলেন, ইলেকট্রোকেমিস্ট্রি ওগুলা লেখা হচ্ছে। আচ্ছা হ্যাঁ হচ্ছে। আচ্ছা 1:2 2:2 6 3:2 3p6 8e6 4:2। শুনেন, আচ্ছা 3p6 পর্যন্ত এটা মাথায় রাখবেন, এই পর্যন্ত 18টা ইলেকট্রন হয়ে এটা সবসময় মাথার মধ্যে সেট রাখবেন, হ্যাঁ যেহেতু আপনাদের ইন্টারমিডিয়েট লেভেল, সো এর জন্য দেখবেন কি 3p এর পরের গুলা দেয় সাধারণত 3p থেকে এক্সটেন্ড করে। আপনার মাথায় যদি সেট থাকে যে 3p পর্যন্ত 18টা,
আর মনে রাখার জন্য এই যেটা মনে রাখবেন 3 6 18, ঠিক আছে? 3 6 18 মানে তাহলে দেখবেন কি আর অনেক সময় মানে আমি নিজেও এটা যোগ করতাম সবসময়, এটা দুইটা দুইটা চারটা 6 10টা দুইটা 12টা 6 18টা এভাবে যোগ করাটা প্যাথেটিক না, এর চেয়ে এটা ইজি না? 3 6 18 এটা মাল্টিপ্লাই করে দিন হ্যাঁ। তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো এই পর্যন্ত মনে রাখলে বাকিগুলো হিসাব সহজ। এখন আমাদের দেখতে হবে 18টা হয়ে গেছে, আর কয়টা বাকি? 26টা, মানে আরো 8টা বাকি, ঠিক আছে? 26টা থেকে 18টা বাদ দিলে 8টা বাকি। তাহলে প্রথমে যাবে 4s2 তে, তারপরে 20টা হয়ে গেল, 20টা 20টার পরে আর 6টা বাকি, তাহলে সেটা যাবে কোথায়? 3d6 এ, 3d6 ঠিক আছে? আচ্ছা, আবার সাউন্ডের সমস্যা শুরু। আচ্ছা, এইবার আমাকে বলা হয়েছে 24তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করো। তাহলে 24তম ইলেকট্রনটা কোথায় আছে সেটা বের করতে হবে। বলেন তো 24তম ইলেকট্রনটা কোথায় আছে? এই যে 3d6 এ। হ্যাঁ, তাহলে 3d6 এর 24তম ইলেকট্রন, 24তম ইলেকট্রন আছে বা বিদ্যমান, যাই বলি প্রথম। এখন আমাকে কি করতে হবে তাহলে 3d6 এর জন্য বক্রম 1 2 3 4। এবার বলেন তো কিভাবে ফিল আপ করবো আমরা? ফার্স্টে একটা করে দিব, লাস্টে এই জুনটা করে দেব, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে আমরা এখন আমরা হলো মাইনাস প্লাস গুলো দিব, মাইনাস থেকে শুরু করে প্লাসের দিকে যাব, -2 -1 0 1। 0 1 2 তো এবার বলে ফেলুন যে 24 নাম্বার ইলেকট্রন কোনটা? এক মানে এটা হলো সরি 21 22 23 24, এই যে 24 25 26 24 নাম্বার হলো আমার এটা 24তম। তো এটার স্পিন কোয়ান্টাম সংখ্যার মাত্রা বের করতে হবে। তাহলে n কত, l কত, m কত, আর s n M3 হলো 3, l L L2 শিওর? হ্যাঁ 0 1 2 না তো? না না হ্যাঁ, শাবাশ, এবার বুঝছি। তারপর আর এবার M-2 এবার মান -2, এই তো হইছে। লাস্টে s এর মান S প্লাস কারণ এটা একদিক। yes, good, yes, শাবাশ। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের। বলা হয়েছে, বলা হলো বলি। ওখানে কোনো কিছু বাদ রয়েছে আপনি বলেন না, কোনো কিছু লেখা বাদ রয়েছে নাকি লিখতে পারছেন সব? না লিখছি। লিখছি। এবার দেখবো কোনটা সর্বশেষ ইলেকট্রন, ঠিক আছে? কোশ্চেনটা কি যে Fe এর সর্বশেষ ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার বারবার লিখতে হবে, ঠিক আছে? Qn বের করো, Qn মানে হলো কোয়ান্টাম নাম্বার আর কোয়ান্টাম সংখ্যা। সো এতটুকু তো আমরা বুঝছি। সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রন কোনটা? সর্বশেষ বললি ডি অরবিটাল। Yes, এই তো বুঝে গেছি। সর্বশেষ হলো 3d6। আচ্ছা, তার মানে একদম লাস্টে যে ইলেকট্রনটা, এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সর্বশেষ হলো কোনটা? 26 নাম্বার ইলেকট্রন। 26 নম্বর ইলেকট্রনটা হলো সর্বশেষ ইলেকট্রন, ঠিক আছে? হ্যাঁ সো এখন মনে হয় ক্যালকুলেশনের দরকার নেই, এখন লিখে দিলে তাও লিখে রাখেন, খাতার মধ্যে লিখে রাখেন।
minus 2 minus 1, 0 plus 1 plus 2. N1, N1, N1. N3, L2. N3, L2, N minus 2, SN1 minus 2. So এবার কি ক্লিয়ার হচ্ছে কিনা? হ্যাঁ ক্লিয়ার। আর যদি এখানে বলতো সর্বশেষ ইলেকট্রন, আর যদি বলতো সর্ববহিষ্ঠ ইলেকট্রন, তাহলে কোনটা নিতাম? সর্ববহিষ্ঠ ইলেকট্রন। হ্যাঁ 4s2 তাহলে 4s2 নিয়ে কাজ করি। আচ্ছা এবার তাহলে আমরা একটু একটা ব্যতিক্রম নিয়ে কাজ করি, ঠিক আছে? এটা করে আজকে শেষ করি। কপার বিখ্যাত হারান, ঠিক আছে? কপার সব জায়গায় নাম লাগে। আপনাদের মনে হয় ইয়ে আসছে, ইয়াতে ক্রোমিয়াম আসছে না? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কিসে? হ্যাঁ ক্রোমিয়াম আসছে। সো ক্রোমিয়ামের অনেকগুলো আছে, ক্রোমিয়াম 2 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস, এগুলো ইলেকট্রন বিন্যাস করতে হবে। এগুলো নেক্সট দিন শিখবো। হ্যাঁ এগুলো মনে হয় এগুলো কি পারেন যে প্লাস 2 হলে কি হয়, প্লাস 3 হলে কি হয়, মনে আছে? আচ্ছা সমস্যা নেই, ভুলে গেছি, মনে করেন, মনে করলেই পারবো। আপাতত আজকে এই পর্যন্ত শেষ করি কপার। সো কপারটা যদি দেখি 29, ভালো কথা। তাহলে একটু ইলেকট্রন বিন্যাসটা বলো। আমরা কি শিখছি মাত্র যে 3s 3p6 কিন্তু আমরা আগে লিখে ফেলবো। হ্যাঁ এখন তো 18টা হয়ে গেল, ঠিক আছে? 18টার পরে এখন বাকিগুলো নিয়ে চিন্তা। 4s2 20 3d 9, ঠিক আছে? কিন্তু এটা কি ঠিক নাকি ঠিক না? 4s তো এটাই 1 যায়, একটা যায়। কেন মনে আছে? ডি অরবিটালের ক্ষেত্রে ডি ডি এর একটা অভ্যাস আছে, ডি হয় 0 থাকবে, ডি হয় 5 থাকবে, ডি হয় 10 থাকবে, ঠিক আছে? ডি কি কি থাকবে? 0 থাকবে, 5 থাকবে আর 10 থাকবে, ঠিক আছে? মানে ও 9 হতে পারবে না, ও 4 হতে পারবে না। বুঝছি ঝামেলাটা কোথায়? কি কি হতে পারবে না? D4 D9 এগুলো হতে পারবে না, এগুলো হবে না। কেন হবে না? কারণ ওরা বেশি স্থিতিশীল হতে পারে যদি 10টা ইলেকট্রন হয়। কি হতে পারে? যদি D0 D5 D10 হয় তখন ডি অরবিটালটা অনেক বেশি স্থিতিশীল হয়। কেন স্থিতিশীল হয়? তখন তারা কোনো রিঅ্যাকশন করতে চায় না। কারণ ডি অরবিটালের অনেক মজার মজার কাহিনী আছে, ডি অরবিটালের অনেক রিঅ্যাকশনের কারণে। এই যে আমরা কাপড়ের বিভিন্ন কালার দেখি না, আমরা যে কাপড়ের বিভিন্ন ফ্যাব্রিকের কালার যেগুলো দেখি, এগুলো কাপড়ের মধ্যে যে ডি অরবিটাল আছে, ওই ডি অরবিটালের কারণে দেখা যায়। ওইখানে জটিল যৌগ করে ডি অরবিটাল, ওই জটিল যৌগটার কারণেই কালারটা শো হয়। আচ্ছা ওইখানে না চাই, সো এই ডি অরবিটালের আসলে দরকার। এখন তাহলে আমাদের এটা হবে না, আমাদের কি হবে 1s2 2s2। আমার মাথায় একটা কোশ্চেন দেখি, এটা আমি পেঁচাই দিচ্ছি, আমি চিন্তা করি 4s1 হলো 3d10 হলো, ভালো। এটা নিয়ে ভাবতে হবে। আচ্ছা যাই হোক, আপাতত আমরা এটা নিয়ে কাজ করি। এখন আমাকে যদি এটা বলে এটা হলো অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস, এটা হলো অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাসটা, আমাদেরকে এখন এটা নিয়ে কাজ করতে হবে, আগেরটা নিয়ে না। কিন্তু এটা কিন্তু না, এটা নিয়ে কাজ করতে হবে। ওকে, সো আমাদেরকে এখন যদি বলা হয় সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন বিন্যাসটা নিয়ে কাজ করো, ঠিক আছে? সর্ববহিষ্ঠ স্তর, তাহলে আমরা সর্ববহিষ্ঠ স্তর বলতে কোনটাকে বুঝবো? 4s1, এটা হলো কি সর্ববহিষ্ঠ স্তর। তো এখন এটা মনে পারবে না, এটার এস এর মান কত হবে? প্লাস হবে,
এন এর মান কত 4, এম এর মান কত, এল এর মান কত? হ্যালো